নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় হলো বাংলা শব্দভাণ্ডার এর দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে জেনেছিলাম শব্দভাণ্ডারের সাধারণ পরিচিতি, দেখেছিলাম কেমন করে শব্দভাণ্ডার গড়ে ওঠে, কিভাবে শব্দভাণ্ডারের বিভিন্ন দিক আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভাষার ক্ষেত্রে। এবারে আসি তার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে আমরা বাংলা শব্দভাণ্ডারের মৌলিক যে শব্দের অংশগুলো, সাধারণ পরিচিতি আমরা দেখেছিলাম যে শব্দভাণ্ডারের মূলত 4টি প্রধান দিক আমরা ধরতে চেয়েছি। একটি উত্তরাধিকার, যে উত্তরাধিকারের মধ্যে রয়েছে প্রাকৃতজ ও দেশীয় শব্দের, তদ্ভব শব্দের জায়গা। দ্বিতীয়ত যেখানে চেয়েছিলাম আমরা মৌলিক শব্দের জায়গা। তৃতীয়ত যেখানে আমরা দেখেছিলাম রয়েছে বিদেশি শব্দের আগন্তুকের জায়গা। এবং চতুর্থত যেখানে আমরা দেখেছিলাম উত্তরাধিকার ছাড়াও আরেকটি বড় অংশ রয়েছে, সেটা হলো নবগঠিত শব্দ। এবার এই উত্তরাধিকার এবং মৌলিক এই জায়গাটাগুলোকে নিয়ে হয়তো বিতর্কিত থাকতেই পারে। সেই হিসাবে বাংলা শব্দভাণ্ডার যখন প্রথম গড়ে উঠছে, অর্থাৎ বাংলা ভাষা যখন গড়ে উঠছে, অর্থাৎ নবম দশম শতাব্দীতে, সেই সময়ে বৈদিক ভাষা, বৈদিক মৌখিক ভাষা যেভাবে পরিবর্তিত হতে হতে সময়ের সাথে ধারাবাহিকভাবে প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে দিয়ে এসে বাংলা শব্দে প্রবেশ করেছে মাগধী প্রাকৃত বা গৌড়ী প্রাকৃতর মধ্যে দিয়ে, সেই শব্দগুলোকেই অর্থাৎ তদ্ভব শব্দগুলোকেই আমরা মূলত বলতে চেয়েছিলাম আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, এবং তার সাথে কিছু দেশীয় শব্দকে। কিন্তু তদ্ভব শব্দ তো সেই অর্থে আমাদের উত্তরাধিকার যেমন, তেমনি আমাদের মৌলিকও। কারণ এই তদ্ভব শব্দগুলোর অনেকটারই আমরা সূত্র খুঁজে পাবো আমাদের সংস্কৃত শব্দভাণ্ডারের মধ্যে, বৈদিক শব্দভাণ্ডারের মধ্যে। সেজন্য আমরা বাংলা ভাষার অন্যতম যে মৌলিক অংশ বা মৌলিক শব্দভাণ্ডারের অংশ, তাকে আমরা ভাগ করছি 3 ভাগে: তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। এই তৎসম কাকে বলবো, অর্ধতৎসম কাকে বলবো, আর তদ্ভব কাকে বলবো, সেটাই আমাদের প্রধান আলোচনার জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে দেখব তৎসম শব্দের বিভিন্ন বিভাজন, তদ্ভব শব্দের বিভিন্ন দিক, এই জায়গাগুলো এবারের আমরা আলোচনা করে দেখব। উদ্দেশ্য: যে কোনো শব্দভাণ্ডার আলোচনার একটা প্রধান গুরুত্বপূর্ণ জায়গা এটি। এই অর্ধতৎসম, তৎসম এবং তদ্ভব এই পাঠের উদ্দেশ্যটা আমরা দেখি। বাংলা শব্দভাণ্ডারের মূল ভিত্তি গড়ে উঠেছে যে 3 ধরনের শব্দ নিয়ে, তার মধ্যে দিয়েই আমাদের উত্তরাধিকার এবং মৌলিকতার জায়গাটাকে আমরা ধরে রেখেছি। কারণ বাংলা শব্দভাণ্ডারের যে মূল শব্দ এবং নতুন শব্দ তৈরির যে জায়গা, অর্থাৎ মূল শব্দ, তার ধাতু, ক্রিয়া বিভক্তি, তার বিভক্তি, অনুসর্গ, প্রত্যয়ের যে জায়গা, সেই জায়গাগুলোই গড়ে উঠেছে এখান থেকে। এই শব্দভাণ্ডার সম্পর্ক বলতে গিয়েই সুকুমার সেন বলছেন, দ্রাবিড় অস্ট্রিক অন্যভাষী অধিবাসীদের সম্পর্কে আসিয়া ভারতীয় আর্যেরা অনেক নূতন বস্তু ও বিষয়ের সহিত পরিচিত হইয়াছিল এবং সেই ভাষার শব্দ গ্রহণ করিয়াছিল। সংস্কৃতের শব্দকোষে এমন বহু বহু আর্যীভূত অনার্য শব্দ আছে। কি দাঁড়ালো ব্যাপারটা? আমরা যাকে বৈদিক উত্তরাধিকার বলছি বা সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার বলছি, আসলে তার মধ্যেও অনেক এই দ্রাবিড় অস্ট্রিক শব্দ বসে আছে। আসলে যখন উত্তর পশ্চিম ভারত দিয়ে যে নর্ডিক বা ইন্দো ইরানীয় ভাষার মানুষেরা ভারতীয় আর্য হিসেবে ভারতে প্রবেশ করেছিল, তারা সম্পূর্ণ নতুন একটি ভৌগোলিক পরিবেশে এসে পৌঁছয় এবং এখানে এসে তারা অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির মানুষদের সংস্রবে আসে, তাদের কাছ থেকে বহু কিছু নতুন গ্রহণ করে এবং তার মধ্যে এই সংস্কৃত শব্দভাণ্ডারের দ্রাবিড় এবং অস্ট্রিক শব্দ গ্রহণ করাও একটি দিক, একটা জায়গা। সুতরাং সেই অংশগুলোকেও আমরা উত্তরাধিকার হিসেবেই গ্রহণ করব। সেগুলো হয়ে যায় আমাদের এক ধরনের তদ্ভব শব্দের জায়গা। কেমন এরকম শব্দ যেগুলো দ্রাবিড় শব্দ বা অস্ট্রিক শব্দ অথচ আর্যীভূত হয়ে আছে? যেমন কদলী, তাম্বুল, গণ্ড।
এই শব্দগুলো আমাদের মনে হতে পারে এগুলো আমাদের সংস্কৃত উত্তরাধিকার থেকে পাওয়া, কিন্তু আসলে দ্রাবিড় শব্দই হয়ে গেছে সংস্কৃত শব্দ, এবং তারপরে সেগুলো আমরা গ্রহণ করছি বাংলা শব্দভাণ্ডারে। অর্থাৎ এক হিসেবে বলতে গেলে বাংলা ভাষার জাত সময়ে এই শব্দগুলো একই সাথে রয়েছে, আমাদের সাথেই রয়েছে প্রথম সময় থেকে। সুকুমার সেন আরও একটি কথা বলছেন, বাংলা ভাষায় তৎসম শব্দের মূল্য তদ্ভব শব্দের তুলনায় বেশি ছাড়া কম নয়। যে কোনো বাংলা অভিধানের পাতা উল্টাইলেই একথা সহজেই জানা যায় যে এ ভাষার প্রধান মূলধন তৎসম শব্দভাণ্ডার। ঠিকই, আমাদের শব্দভাণ্ডারের একটা বড় অংশ তৈরি হচ্ছে এই তৎসম, তদ্ভব, অর্ধতৎসম শব্দদেরকে দিয়ে। বলতে পারে বাংলা ভাষার মূল কাঠামোটাই নির্ভর করে আছে এই তিনের ওপর দিয়ে। সেজন্য আমরা দেখব যে বাংলা ভাষাতে একই শব্দের এই তিন রকম রূপও দেখতে পাওয়া যায়। যেমন ধরো যে চন্দ্র তৎসমতে, সেটাই অর্ধতৎসমতে হয় বিকৃত উচ্চারণে চন্দর, আবার তদ্ভবতে পরিবর্তিত হয়ে গিয়ে আসে চাঁদ। যেমন কর্ম, করম, কাম, ধর্ম, ধরম, ধাম, এমন আরও অনেক দৃষ্টান্ত দেখা যাবে। যেমন কৃষ্ণ তৎসম, অর্ধতৎসমতে গিয়ে সেটা হয়ে যায় কেষ্ট। ঘৃত অর্ধতৎসমতে হয়ে যায় ঘের্ত, আর তদ্ভবতে হয়ে যায় ঘি। এভাবেই একই শব্দ আমরা দেখব কখনো তৎসম হিসেবে ব্যবহার করেছি, কখনো অর্ধতৎসম ব্যবহার করেছি, কখনো তদ্ভবতে ব্যবহার করেছি। কিভাবে ব্যাপারটা ঘটছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। নবম দশম শতকে যখন প্রাকৃতজ শব্দ দিয়ে বাংলা শব্দভাণ্ডার গড়ে উঠছে, তখন ছিল তদ্ভব আর দেশীয় শব্দ দিয়ে। এরপরে যখন রাজ শক্তির অনুকূলে বাংলায় সংস্কৃত সাহিত্য চর্চা বিপুল পরিমাণে চলছে, তখন আস্তে আস্তে এই সংস্কৃত সাহিত্য, শিল্প, কলার হাত ধরে এই তৎসম শব্দগুলো আবার প্রবেশ করছে। আচ্ছা, তাহলে একই তৎসম শব্দ একবার তদ্ভব হিসাবে প্রবেশ করছে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে এসে, আবার সেই তৎসম শব্দগুলোই সরাসরি সংস্কৃত সাহিত্য থেকেও এসে প্রবেশ করছে বাংলা ভাষার মধ্যে। আমরা দেখে নিই প্রথমে এই অংশের মূল সংক্ষেপে কী কী আলোচনা করব। আমরা দেখব বাংলা ভাষা বড় অংশ জুড়ে আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বৈদিক মৌখিক ভাষার পরিবর্তিত রূপ এবং প্রাকৃত ভাষার মধ্য দিয়ে আসা শব্দভাণ্ডার। দেখব শুদ্ধ সংস্কৃত ভাষা যেখানে কিছু ক্ষেত্রে রক্ষিত হচ্ছে সেই দিকটি, আর দেখব সে শুদ্ধ সংস্কৃত উচ্চারণের অনেক সময় রক্ষিত হয়নি, সেগুলো অর্ধতৎসম হিসাবে পরিবর্তিত হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখব ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, অনার্য, ভর্চিনীয় শব্দ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েও বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। এই জায়গাগুলোকে নিয়ে আমাদের এই পর্বের আলোচনা। প্রথম দেখি তৎসম শব্দ। বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তৎসম শব্দের সংজ্ঞা হিসেবে আলাদা করে কিছু বলা যায় না, কিন্তু সুকুমার সেন বলছেন যে সকল শব্দ আধুনিক বাংলায় সংস্কৃত হইতে অপরিবর্তিতভাবে গৃহীত হইয়াছে সেগুলিকেই বলা হয় তৎসম। তৎ অর্থাৎ সংস্কৃতের, সম অর্থাৎ অভিন্ন মূর্তি। আমরা ওই সংজ্ঞার মধ্যে না গিয়েও সরাসরি বলতে পারি যে বাংলা ভাষায় একটা বিপুল সংখ্যক শব্দ রয়েছে যে শব্দগুলো কোনো না কোনোভাবে সংস্কৃত থেকে সরাসরি এসেছে, কোনো পরিবর্তনের মধ্য দিয়ে নয়। কিন্তু আসার পর সবগুলোর উচ্চারণ যে একই থেকেছে তা নয়, অনেক সময় শব্দের উচ্চারণ পরিবর্তিত হয়ে গেছে। তাহলে যেগুলোর উচ্চারণ খুব বেশি পরিবর্তন হয়নি, প্রায় একই রকম রয়ে গেছে, সেই উচ্চারণ একই রকম থেকে যাওয়া, অর্থাৎ সংস্কৃতের মতো থেকে যাওয়া উচ্চারণের যে শব্দগুলো সেগুলোকে আমরা বলবো তৎসম। এই সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, কারণ বাঙালি জিভে ওই সংস্কৃত উচ্চারণ সবসময় একই রকম থাকেনি, অনেক সময় পরিবর্তন হয়েছে। যেমন কিছু তৎসমের উদাহরণ দেখি। সূর্য, মিত্র, বায়ু, কৃষ্ণ, জীবন, বৃক্ষ, লতা, নারী, এই শব্দগুলো একদম সংস্কৃততে যেভাবে উচ্চারণ করা হতো সেভাবেই আমরাও উচ্চারণ করার চেষ্টা করি, কারণ আমরা বিদ্যাসাগরের সময় পর্যন্ত চেষ্টা করেছি তৎসম শব্দবহুল সাধু ভাষায় লেখার, এবং এই তৎসম শব্দবহুল সাধু ভাষায় লিখতে গিয়ে আমরা নতুন করে আবার অনেক সংস্কৃত শব্দকে বাংলা ভাষায় নিয়ে এসেছি।
দ্বিজেন্দ্রনাথ বসু বইতে বলছেন যে বাংলা ভাষা সৃষ্টিকালে সংস্কৃত থেকে গৃহীত শব্দগুলির সঙ্গে প্রাকৃত স্তরের ওইসব তৎসম শব্দ বাংলা শব্দভাণ্ডারে তৎসম বলে গণ্য করা হবে। বাংলা ভাষা যখন গড়ে উঠছে সেই সময়েও যে শব্দভাণ্ডার আমরা গ্রহণ করছি তদ্ভব শব্দের শব্দভাণ্ডার, তার মধ্যেও কিছু শব্দ যেগুলো তৎসমর মতনই অর্থাৎ সংস্কৃতে যেমন উচ্চারণ হয় তেমনটাই থেকে গিয়েছিল, সেগুলোকেও আমরা তৎসম হিসেবেই গ্রহণ করব। আর দীনেন্দ্র বসু তারপর সেই প্রসঙ্গে আরেকটু এগিয়ে বলছেন যে বাঙালি গোড়া থেকে আজ পর্যন্ত ধর্ম, সংস্কৃতি, সাহিত্য প্রভৃতিতে এমনকি প্রাত্যহিক কথাবার্তাতেও সংস্কৃত শব্দভাণ্ডার থেকে আহরণ করা শব্দ ব্যবহার করে চলেছে। সংস্কৃত ধাতু, উপসর্গ, প্রত্যয় নানাভাবে ব্যবহার করে নূতন শব্দ নির্মাণও চলছে। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাই কিন্তু তৎসম শব্দ হতে আমরা ব্যবহার করে চলেছি। তৎসম শব্দের প্রকারভেদে আসি। তৎসম শব্দকে কত রকমভাবে আমরা দেখব। তৎসম শব্দকে সেই অর্থে তিনটে দিক থেকে ভাঙা যায়, মূলত দুটি এবং আরেকটি: সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম এবং প্রতীয়মান তৎসম। সিদ্ধ তৎসম কাকে বলবো? যে তৎসম শব্দগুলো আমরা এখন ব্যবহার করছি এবং সেগুলোর সংস্কৃত সাহিত্যে বা বৈদিক ক্ষেত্রে তার দৃষ্টান্ত আছে এবং সেগুলো সংস্কৃত ব্যাকরণের নিয়মে সিদ্ধ। আসলে সংস্কৃত আমরা বলি, সংস্কৃত মানে কি? ভাষাটা তো সংস্কৃত নয়। সংস্কৃত হলো সংস্কার করা। মৌখিক ভাষাটা ছিল বৈদিক ভাষা। ভারতবর্ষের যে জাতিগোষ্ঠীর মানুষেরা এসেছিল তাদের মুখের ভাষা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে, কিন্তু একটা সময়ে এই মুখের ভাষাকে সংস্কার করে একটা জায়গায় ব্যাকরণের নিয়মে বদ্ধ করা হয়েছে। অষ্টাধ্যায়ীর নিয়ম অনুযায়ী তাকে আমরা বেঁধে ফেলেছি। সেই সংস্কৃত নিয়ম অনুযায়ী যখন আমরা তাকে ব্যবহার করছি সেটা আমরা বলি সংস্কৃত। তো সেই অর্থে বলতে পারি যে সংস্কৃত মূলত হলো একটি সাহিত্যিক ভাষা, একটি কাজের ভাষা, একটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের ভাষা, মৌখিক ভাষা নয়। মৌখিক ভাষা মুখের ভাষা হিসাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। এই সংস্কৃত নিয়ম অনুযায়ী যখন ভাষা শব্দগুলো একই রকম থাকবে তখন সেটাই হবে তৎসমের সিদ্ধ তৎসম শব্দ। যে সময়ে এই নিয়মগুলো খানিকটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, একই রকম থাকছে না, বৈদিক সাহিত্যে বা সংস্কৃত সাহিত্যে তার দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না, নিয়মে মিলছে না, কিন্তু দেখা যাচ্ছে যে প্রাচীনকালের ওই যখন সংস্কৃত ব্যাকরণ নির্মাণ হচ্ছে সেই সময়ের যে মৌখিক ভাষার দৃষ্টান্তগুলো পাচ্ছি তাতে এ প্রচলিত রয়েছে। তো মৌখিক দৃষ্টান্তে আছে, কিন্তু শুদ্ধ সংস্কার করা লিখিত ভাষার জন্য প্রয়োগ করা ব্যাকরণের নিয়মে আবদ্ধ যে সংস্কৃত ব্যাকরণে সেই অনুযায়ী হয়তো মিলছে না, তখন সেগুলোকে আমরা বলছি অসিদ্ধ তৎসম। যেমন কৃষাণ, ঘর, চাল, ডাল এগুলো মৌখিক শব্দ হিসেবে রয়েছে, ওই বৈদিক কালের সময়েও হয়তো ব্যবহার হচ্ছে বা তার পরবর্তী সময়ে ব্যবহার হচ্ছে, কিন্তু ভাষার মধ্যে ব্যাকরণের নিয়মে পাবো না, বা সে হয়তো সংস্কৃত সাহিত্যের যে দৃষ্টান্তগুলো আমরা পাই সেখানে হয়তো পাবো না। আর প্রতীয়মান তৎসম, যে শব্দের ধ্বনি পরিবর্তনের কোনো সূত্র সে শব্দের ইতিহাসে প্রামাণ্য নয়, তাকে আমরা তৎসমও বলতে পারি, তদ্ভবও বলতে পারি, কিন্তু আসলে তদ্ভব হলেও তাদেরকে আমরা মনে হয় তৎসমের মতো। আসলে শব্দগুলো মৌখিক ভাষা হিসাবে এই দীর্ঘ সময়ের ধারাবাহিকতায় পরিবর্তন হতে 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 সেটা এসে বাংলা ভাষায় প্রবেশ করেছে, কিন্তু সেই শব্দের শরীরে এই পরিবর্তনের ধারাবাহিকতাটা ধরা থাকেনি, বা আমাদের কাছে সেই ব্যুৎপত্তিটা চোখে পড়ছে না। তখন আমরা তাকে বলবো প্রতীয়মান তৎসম। তাহলে তৎসম বলতে পারি, তদ্ভব বলতে পারি। যেমন জল, রস, ভর, ধন, বন, চলন, এই শব্দগুলোর মধ্যে সেই তৎসমের ভাবটা ধরা আছে, কিন্তু হয়তো এটা তদ্ভব হতে পারে। বাংলায় তৎসম শব্দের খুব অভাব দেখা দেয়। আসলে বাংলার যে জলবায়ু, সেই জলবায়ু তো খুব উত্তর ভারতের মতো শুকনো আবহাওয়া নয়। এখানকার আর্দ্র, জলীয়, পেলব আবহাওয়া, এখানকার বিপুল বিস্তীর্ণ পলিমাটির কৃষি জমি, বিপুল পরিমাণ ফসল উৎপাদন, আমাদের সাংস্কৃতিক অবসরের সুযোগ, এ সমস্ত কিছু কোথাও আমাদের উচ্চারণ বৈশিষ্ট্যকেও পাল্টে দিয়েছে। যেমন খুব ভালোভাবে ভেবে দেখুন না, আমরা বলি পরীক্ষা দিতে যাব, লক্ষ্মী পুজো আছে, কিন্তু একজন হিন্দি ভাষার মানুষ তিনি কিন্তু কখনোই উচ্চারণ করবেন না এভাবে। তিনি বলবেন পরীক্ষা লক্ষ্মী মাইয়া
সুতরাং এই উচ্চারণের একটা বড় পার্থক্য ঘটে যায়। এই উচ্চারণের পার্থক্যের জন্য অনেক তৎসম শব্দই হয়ে যায় বাঙালি উচ্চারণে বাংলা। যেমন সংস্কৃত ধ্বনি উচ্চারণে কিছু স্বতন্ত্র যেমন দেখতে পাবো, যেমন পদান্ত অ স্বর লুপ্ত হয়ে যায়। আমরা বলি রাম, রামা, নারা, নরহ বলি না, আমরা বলি নর। স্বরসঙ্গতির জন্য অনেক সময় অ ওতে পরিণত হয়। বিখ্যাত সঙ্গীতকার অরিজিৎ সিং আমাদের কাছে অরিজিৎ, অতুল হয়েই থেকে যান। যৌগিক স্বরের এ বা এ উচ্চারণ পাল্টে যায়। চ ছ জ ঝ এর ঘৃষ্ট উচ্চারণের পরিবর্তন। তালবস্য ৩ আমরা উচ্চারণ করিই না, অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র তালবস্যকে উচ্চারণ করি। বা নয়ের ক্ষেত্রে মূর্ধন্য উচ্চারণ না করে সব ক্ষেত্রে আমরা একটাই ন উচ্চারণ করি। এই যে উচ্চারণের পরিবর্তন ঘটে যায়, এই উচ্চারণ পরিবর্তনের ঘটার প্রভাবটা পড়ে শব্দের ক্ষেত্রেও। শব্দগুলো কোথাও তার সংস্কৃত বা শুদ্ধ উচ্চারণ থেকে সরে এসে কোথাও এই বাঙালি উচ্চারণে পরিণত হয়। তাই বাঙালি উচ্চারণ পরিণত হলে তখন সেটা আর তো শুদ্ধ তৎসম থাকলো না, সেখান থেকে চলে আসে কিছু আমাদের নিজস্ব বাঙালি উচ্চারণের তৎসম শব্দের একটা বড় জায়গা। এবারে আসি দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ, সেটা হলো তৎসম শব্দকে নিয়ে কিছু ভ্রান্তি। কিছু শব্দকে আমরা জোর করে, বিশেষ করে বাংলা ভাষার এই মধ্যযুগ এবং তারপর প্রথম যুগ পরবর্তী সময়ে আমরা চেষ্টা করেছি তার মধ্যে আর্য ব্যুৎপত্তিকে খুঁজে বার করার, অর্থাৎ কোনোভাবে দেখার ওই শব্দটা আসলে কোথাও সংস্কৃত ব্যাকরণের শুদ্ধ নিয়ম অনুযায়ী এসেছে। যেমন হেমচন্দ্র বলে একজন পুরনো বাঙালি ব্যাকরণকার, তিনি বলছেন গাহা সপ্তশতীর পংক্তিতে জহজারাং আহিন্দনৈ ভুক্কই ঘর সামিয়ে এন্ত। এই ভুক্কই এটা একটা ক্রিয়াপদ, ভুক্ক এটা সম্পূর্ণ বাংলার একটা নিজস্ব দেশীয় শব্দ, কুকুর ভোকে বা ভুকছে। এই ভুকে বা ভুকছে এই শব্দটা হয়তো আজকের বাংলায় খুব বেশি হয়তো ব্যবহার করা হয় না, কিন্তু এই ডাকছে তার বদলে এই ভোকে বা ভুকছে এই ক্রিয়াপদটা ব্যবহার হতো। এবং সেই ব্যবহার ক্রিয়াপদটাকেই হেমচন্দ্র তিনি ভুক্কই ক্রিয়াপদকে ভস ধাতুর থেকে আগত এমন একটা দেখানোর চেষ্টা করছেন। এটা সম্পূর্ণ একটা দেশীয় ক্রিয়াপদ ছিল, এর সংস্কৃত উৎস সে অর্থে নেই। এমন অনেক দেশীয় শব্দও দেখতে পাবো যে শব্দকে আমরা জোর করে তৎসম করার চেষ্টা করি। যেমন লাড়ু, লাড়ু বা নাড়ু বা লাড়ু এটাকে আমরা প্রচুর ব্যবহার করি বাংলা ভাষার মধ্যযুগের পর্বটাতে, কিন্তু দেখবো সেটাকে লাড্ডুক, খাড়ুকে খাড্ডুক, খিড়কি, খিড়কি দরজা তাকে খড়ক্কিকা, তেন্তুল বা তেঁতুল, তেঁতুল সম্পূর্ণ একটা দেশি শব্দ, তাকে তিনতিরি, হাড়িকে হন্ডিকা। এই যে উচ্চারণ করার একটা চেষ্টা, এই সমস্তগুলোতে কোথাও আমাদের এই তৎসম প্রীতি বা সংস্কৃত প্রীতির একটা প্রভাব দেখা যায়। যেমন হেঁট একটা শব্দ যেটা দেশি বলা হচ্ছে, এখানে উল্টো কাজটা ঘটেছে। এখানে কিন্তু আসলে মনে হবে দেশি, কিন্তু তার একটা তৎসম উৎস রয়েছে। হেট্টা থেকে হেন্টো থেকে হেট, অর্থাৎ একদিকে যেমন আমরা দেশি শব্দকে তৎসম করার চেষ্টা করেছি, তেমনি অনেক এরকম তৎসম শব্দকেও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেনি তার সংস্কৃত ব্যুৎপত্তিকে। এই বিভ্রান্তিটা থেকেই গেছে তৎসম শব্দকে কেন্দ্র করে। এবার আসি দ্বিতীয় জায়গাটি, সেটা হলো অর্ধ তৎসম। অর্ধ তৎসম সম্পর্কে সুকুমার সেন বলছেন, যে সকল শব্দ একদা সংস্কৃত হইতে অবিকলভাবে গৃহীত হইয়াছিল, কিন্তু পরবর্তীকালে কালোচিত ধ্বনি পরিবর্তন এড়াইতে পারে নাই, সেই সকল শব্দকে বলা হয় অর্ধ তৎসম, অর্থাৎ কিঞ্চিৎ ভিন্ন মূর্তি তৎসম। এক কথায় বলিতে গেলে পুরনো তৎসম শব্দই অধুনাতন অর্ধ তৎসম। অর্ধ তৎসমগুলো কোনো একটা সময় তৎসম ছিল এবং সেটাকে উচ্চারণের পরিবর্তনের জন্য আজকে মনে হচ্ছে যে সেটা তৎসমের মতো নয়। গ্রিয়ারসন তাকে বলছেন সেমি তৎসম, সংস্কৃত শব্দ বাংলা ভাষায় পরিবর্তিত উচ্চারণ হলে তাকে বলছেন, অর্থাৎ বলা যায় এটা আধা আধি তৎসম বা বিকৃত তৎসম। এরকম কিছু তৎসম শব্দ ঠিক উচ্চারিত না হয়ে বিকৃত হয়ে গেছে, এরকম কিছু উদাহরণ দেখি। এই তৎসমগুলো সবচেয়ে আমাদের প্রাকৃত সূত্র ধরে এসেছে তা নয়, অনেকটা পরবর্তী সময়েও আসতে পারে। আবার যখন আমাদের বাংলা ভাষা গড়ে উঠছে সেই সময়ে ওই প্রাকৃত শব্দভাণ্ডারের সূত্র ধরেও দেখতে পাবো যে কোনো সংস্কৃত শব্দ
বা তৎসম শব্দ তখন থেকেই বিকৃত উচ্চারণে বাংলা শব্দভাণ্ডের অংশ হয়ে গেছে। যেমন বিষ্ণুকে বিষ্টু, আর কৃষ্ণকে কেষ্ট, শ্রদ্ধাকে ছেদ্দা, তৃষ্ণাকে তেষ্টা, সূর্যকে সুরুজ, শ্রী ছিরি, প্রসাদ পেশাদ, কবিরাজ কোবরেজ, বৎসর বৎসর, স্বাদ সোয়াদ, মহোৎসব মোৎসব, পথ্য পথ্যি, পুত্র পুত্তুর, ক্ষুধা খিদা বা খিদে, বৃহস্পতি বেশপতি বা বিশুদ্ধ, এই সমস্তগুলোই কিন্তু মূল তৎসমটাও রয়েছে, আবার তার একটা বিকৃত উচ্চারণও রয়েছে। দুটোই কিন্তু সেই হিসাবে শব্দভাণ্ডারের অংশ। তৎসম অংশটাও আমাদের শব্দভাণ্ডারের, আবার এই বিকৃত উচ্চারণটাও কিন্তু বাংলা শব্দভাণ্ডারের। এবারে আসি শব্দভাণ্ডারের মৌলিকের তৃতীয় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গাটি, সেটা হলো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ সেই অর্থে বলতে পারি, যখন বাংলা ভাষা প্রথম গড়ে উঠছে তখন ইতিহাসগতভাবে ধারাবাহিকভাবে প্রাকৃত পর্যায়ের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসে প্রবেশ করেছিল। যে শব্দ আদি ভারতীয় আর্য হইতে মধ্য ভারতীয় আর্যের ভিতর দিয়ে ধারাবাহিকভাবে পরিবর্তন পাইয়া বাংলা রূপ লইয়াছে সেগুলি তদ্ভব। তৎ অর্থাৎ মূল স্থানীয় সংস্কৃত ভাষা হইতে যাহার ভব অর্থাৎ রীতিমতো উৎপত্তি। বাংলা শব্দভাণ্ডারের আদি মূলধন তদ্ভব। ইহার মধ্যে ইন্দো ইউরোপীয় অন্য শাখার শব্দও আছে, অস্ট্রিক দ্রাবিড় চীনীয় ইত্যাদি হইতে সংস্কৃতে গৃহীত শব্দও আছে। যেসব প্রাচীন আগন্তুক শব্দ আমরা উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, এরা সবাই এসেছে বাংলা ভাষার সেই আদি লগ্নটিতে, যখন আমাদের প্রথম বাংলা ভাষা বাংলা জাতি নিজস্ব হিসাবে গড়ে উঠছিল। এক এক করে ভেঙে ভেঙে দেখি যে কোন কোন উৎস থেকে কোন কোন ধরনের তদ্ভব শব্দ বাংলায় আসছে। এর অনেকগুলো ভাগ আমরা করছি। যেমন প্রথম ভাগ করছি ক, ইন্দো ইরানীয় উৎসজাত ভাষা ও বা সংস্কৃত থেকে তদ্ভব বা প্রাচীন ভারতীয় থেকে আসা তদ্ভব। মূল সংস্কৃত থেকে অঞ্চলভেদে মুখের ভাষাতে পরিবর্তিত হয়েছে। আমরা এর আগেই জেনেছি, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস পড়তে গিয়ে জেনেছি যে ইন্দো ইরানীয় ভাষা, তারপর ভারতবর্ষে এসে প্রবেশ করে হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের স্থানীয় ভাষাভাষীর প্রভাবে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তনটাই এখানে প্রধান লক্ষ্য করব। যেমন সংস্কৃত, প্রাকৃত আর বাংলা, এই তিনটে পর্বে এই পরিবর্তনটা ধরার চেষ্টা করব। ছিল ইন্দ্রাগার সংস্কৃত শব্দ, সেটা প্রাকৃততে এসে হয়ে যায় ইন্দা আর, আর বাংলায় আমরা বলি ইদারা। ছিল রাজ্ঞিকা, প্রাকৃততে আমরা বলি রান্নিয়া থেকে রানী। ছিল একাদশ, প্রাকৃততে বলি এজ্ঞাগারাহ থেকে বাংলায় 11। ষোড়শ থেকে 16 থেকে 16। আমরা যেটাকে ব্যবহার করি বাংলায় উনুন, সেই উনুনটাও এসে সংস্কৃত উষ্ণাপন থেকে। উষ্ণাপন থেকে প্রাকৃততে উন্হাবন থেকে উনুন বা উনান। খাদ্য থেকে খজ্জ খাজা। তার মানে যে কোনো খাদ্যই আসলে খাজা, সেটাই হওয়া উচিত। ছিল আমড়াতক থেকে অম্বার অ থেকে আমরা। অক্ষবাটক থেকে অক্ষাড অ থেকে আখড়া। মক্ষিকা থেকে মচ্ছিয়া থেকে মাছি। মৃত্তিকা মাটিয়া থেকে মাটি। এভাবেই সংস্কৃত শব্দগুলো প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করছে। সেই জন্য এগুলোকে আমরা বলছি ইন্দো ইরানীয় বা প্রাচীন ভারতীয় আর্য উৎস থেকে আসা তদ্ভব। এবার ভারতের অন্যান্য যে শব্দভাণ্ডারগুলো ভারতীয় ভাষাগুলো রয়েছে, সেই অন্যান্য ভারতীয় ভাষা থেকেও তদ্ভব শব্দ আসছে। যেমন এতে দেখি সংস্কৃত ভাষা যেমন যখন ভারতবর্ষে এলো সেই সময়েও কিছু অস্ট্রিক দ্রাবিড় এবং ভোটচীনীয় শব্দ যা সংস্কৃত ভাষাতে প্রবেশ করেছিল, এবং তারপর সেটা সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত হয়ে বাংলায় প্রবেশ করলো। কি বলছি, প্রথমে ছিল এখানে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষেরা, বাইরে থেকে এলো এই সংস্কৃত ভাষার মানুষেরা, তারা দ্রাবিড় শব্দকে গ্রহণ করলো। সেই দ্রাবিড় শব্দকে গ্রহণ করার পর সংস্কৃততেও পরিবর্তিত হলো, প্রাকৃততে পরিবর্তিত হলো এবং তারপর বাংলায় প্রবেশ করলো। যেমন দ্রাবিড় শব্দ তামিল এলে শাবক অর্থে ব্যবহার করা হয় পিল্লই থেকে সংস্কৃততে করা হয়েছিল পিল্লিক।
থেকে প্রাকৃততে পিলুয় বা পিল্লিয় থেকে বাংলায় আমরা ব্যবহার করি ছেলে পুলের যে পুলে বা ছেলে পিলের যে পিলে। ছিল তামিলে মুটে থেকে সংস্কৃতে মুকট থেকে মুড প্রাকৃততে এবং বাংলায় হয়ে যায় মোট বোঝা অর্থে। ছিল কোড কন্নড় বা তামিলে ও মালায়ালামে ছিল কুটং, সেটা সংস্কৃততে এসে হয় ঘটা আর বাংলায় পরিবর্তিত হয়ে হয় ঘোড়া। এবং তৎসম বলে গৃহীত কিছু বাংলা শব্দ রয়েছে যেগুলো আসলে তৎসম শব্দ না হলেও সেগুলো হয়তো অন্য ভাষা থেকে আসছে, তামিল বা দ্রাবিড় ভাষা থেকে আসছে, পরিবর্তিত হয়ে বাংলা ভাষায়, অর্থাৎ দ্রাবিড় ভাষা থেকে তদ্ভব হয়ে বাংলায়। যেমন ছিল তামিলে অগিল, এটা বাংলায় এসে হলো অগুরু। তামিলে ছিল অলচু, বাংলায় হলো অলস। তামিলে ছিল উলবই, বাংলায় এসে হলো উলু, ঘাস এক রকমের। ছিল কলম মানে পাথর মালায়ালাম ভাষায়, তো সেটা বাংলায় এসে হয়েছে খল, যে খল নুড়িতে আমরা ওষুধ বানাতাম তাকে সেই খল। এভাবে এরকম দ্রাবিড় শব্দ পরিবর্তিত হয়ে বাংলায় প্রবেশ করছে। কয়েকটা শব্দ দেখি যেগুলো ঋগ্বেদের মধ্যে রয়েছে দ্রাবিড় শব্দ, যেমন উলু খল, কটুক, কুণ্ড, খল, দণ্ড, বল, ময়ূর, কোকিল। এগুলো তামিল শব্দ ময়েল, সেখান থেকে সংস্কৃততে এসেছিল ময়ূর। তামিল শব্দ ছিল কুয়েল, সেখান থেকে সংস্কৃততে এসেছিল কোকিল। এই যে পরিবর্তনগুলো ঘটছে সেটা সংস্কৃত হয়ে বাংলায় আসা বা সরাসরি দ্রাবিড় থেকে বাংলায় আসা তদ্ভবর অংশ জায়গা। বাংলা শব্দভাণ্ডারে আরেকটা বড় অংশ যেখানে রয়েছে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দের বেশ কিছু শব্দ যেগুলো আসছে অস্ট্রিক গোষ্ঠী থেকে, যেমন সংস্কৃততে অস্ট্রিক থেকে এসেছে কোল, কম্বল, কদলি, লাঙল, লিঙ্গ, ঢক্কা। এই শব্দগুলো মূলত অস্ট্রিক শব্দ, কিন্তু সেগুলো সংস্কৃতে প্রবেশ করে এবং তারপর যখন বাংলা ভাষার সৃষ্টি হয়, যখন গড়ে ওঠে বাংলা ভাষা, তখন সংস্কৃতর হাত ধরেই প্রবেশ করে বাংলা ভাষাতেও। এরকম কিছু ভ্রান্তি রয়েছে যেখানে আমরা দেখব অস্ট্রিক শব্দকে চেষ্টা করা হচ্ছে কোনো না কোনোভাবে এই সংস্কৃত করে তোলার। যেমন অস্ট্রিক শব্দ ডিম, তাকে সংস্কৃত করার চেষ্টা করা হয়েছিল ডিম্ব। বররুচি বিখ্যাত একজন মানুষ, সংস্কৃত পণ্ডিত মানুষ, তিনি অস্ট্রিক শব্দ লাঠিকে সংস্কৃত করার চেষ্টা করেছিলেন যষ্ঠী থেকে লঠ্ঠি, যদিও লাঠি সম্পূর্ণ এটা অস্ট্রিক শব্দ। আর যেমন তৃতীয় আরেকটা ভ্রান্তি কুকুর, এই কুকুর শব্দটাকে বলা হচ্ছে যে মূলত মূল সংস্কৃত শব্দ ছিল কুক্কুরহ, কুক্কুরহ থেকে এলো কুকুর, কিন্তু কুকুরটা অস্ট্রিক শব্দ। যেমন কদল থেকে এসেছে কলা, তণ্ডুল থেকে চাউল। এই যে পরিবর্তনগুলো ভাবা হচ্ছে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে একটা ভ্রান্তি তৈরি করছে। মূল শব্দভাণ্ডার হিসাবে আমরা বলতে পারি যে এগুলো অস্ট্রিক শব্দ, কিন্তু বাংলাতে প্রবেশ করেছে সংস্কৃতের হাত ধরে। যেমন ভোটচিনীয় এরকম কিছু শব্দ আছে যে ভোটচিনীয় শব্দগুলো বাংলাতে প্রবেশ করেছে সংস্কৃত থেকে। যেমন কিচক, আমরা খুব ভালো করে জানি যে মহাভারতে কিচক বধের একটা প্রসঙ্গ আছে, বা কিচক একটি চরিত্র। এই কিচক শব্দটা ছিল ভোটচিনীয় শব্দতে বাঁশ অর্থে, এবং সেটা পরবর্তীতে সংস্কৃততে প্রবেশ করে। যেমন চীনা শব্দ দাও, এই দাও বা কাটারি অর্থে যে দাও বা দা, সেটা প্রবেশ করেছে চীনা শব্দ। পূর্ববঙ্গের ভাষায় প্রচুর পরিমাণে এই দাও শব্দটা ব্যবহার করা হয়। সুতরাং বাংলা শব্দভাণ্ডারের যে শব্দগুলো আমরা ব্যবহার করছি তদ্ভব হিসাবে, অর্থাৎ যে সময়ে বাংলা ভাষা প্রথম উদ্ভব হলো সেই সময়ের যে প্রাকৃতজ আসা শব্দগুলো, তাদেরকে আমরা তদ্ভব বলছি। সেই তদ্ভবর মধ্যে আমরা পাচ্ছি সেই অর্থে কিছু অংশ বা একটা বড় অংশ আর কিছু অংশ কম অংশ। বড় অংশটাকে সেটা হলো ইন্দো ইরানীয় অর্থাৎ বৈদিক ভাষা থেকে, অর্থাৎ ওল্ড ইন্ডো এরিয়ান থেকে আসা তদ্ভব শব্দ। দ্বিতীয় অংশ পাবো দ্রাবিড় থেকে আসা কম অংশ, এবং ভোটচিনীয় বা অস্ট্রিক থেকে আসা কম অংশ। তদ্ভবের মধ্যে এদেরও অস্তিত্ব রয়েছে। তদ্ভব শব্দের আরেকটা বড় অংশ জায়গা হলো কৃতঋণ তদ্ভব বা বিদেশি তদ্ভব, বা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর বিভিন্ন শব্দ যেগুলো তদ্ভব হিসেবে আসছে। ইন্দো ইরানীয় গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী এরপর ইউরোপেও প্রচারিত হচ্ছে। এই ইউরোপিয়ান ভাষাগুলো যখন বিভিন্ন সময় যবন হিসাবে, খেয়াল রাখবো যে সময়ে সংস্কৃত ভাষা তৈরি হচ্ছে, যে সময় সংস্কৃত ব্যাকরণ লেখা হচ্ছে, সেই সময় গ্রিক আক্রমণ চলছে ভারতে, এবং এই গ্রিক
শব্দ ভারতবর্ষে এসে প্রবেশ করছে। সেই ইন্দো ইউরোপীয় উৎস থেকে অন্য গোষ্ঠীর ভাষা থেকে শব্দ পরিবর্তিত হয়ে প্রথমে সংস্কৃত এবং তারপর বাংলায় প্রবেশ করেছে। সেগুলো এদেরকে আমরা বিদেশি তদ্ভব বা কৃতঋণ তদ্ভব বা ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকে আসা গৃহীত তদ্ভব হিসেবে বলতে পারি। যেমন গ্রিক শব্দ ছিল দ্রাখমে, থেকে সংস্কৃততে এলো দ্রম্য, প্রাকৃততে এলো দ্রম্য, দ ময়ময়, আর তাতে বাংলায় আমরা ব্যবহার করি যে দাম। দাম আমাদের একটা রোজকার ব্যবহার করার শব্দ পরিণত হয়েছে। ছিল পার্শ্বিক মুদ্রা, নাম ছিল কর্ষপন, সংস্কৃতে কার্যাপন, থেকে প্রাকৃততে ছিল কাহাবান, বাংলায় কাহন। একটা সময়ে এই কড়ি যখন আমাদের মুদ্রা হিসেবে প্রচলিত ছিল, সেই সময় কড়ি গোনার একক হিসাবে কাহন শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা আজকে ব্যবহার করি খাদ্যদ্রব্য হিসেবে সিমুই। এই সিমুই শব্দটা আসছে গ্রিক শব্দ সেমিদালিস, যার অর্থ ময়দা। ময়দা থেকে তৈরি হওয়া শব্দ। সংস্কৃততে তার সমিতা, প্রাকৃততেও সমিতা এবং বাংলায় এসে সিমুই। সুমেরীয় শব্দ ছিল উরুদু, হিত্তীয়তে তা হয় রোধা, থেকে লোহ, থেকে লৌহ, বৈদিক শব্দ হিসাবে লৌহ ব্যবহৃত হলো। সেই লৌহ শব্দটা এরপর বাংলায় এসেছে পরিবর্তিত হয়ে লোহা। পারস্যের সম্রাট দানেরিউস, তার নামটাই সংস্কৃততে দিনার হিসেবে গৃহীত হয়েছে। সুতরাং এই যে পরিবর্তনগুলো, কোথাও তদ্ভব শব্দের অনেকগুলো সেই জন্য দিক হয়ে যাচ্ছে, কোথাও বিদেশি শব্দেরও তদ্ভব হয়ে বাংলায় প্রবেশ, এবং সেটা কিন্তু বাংলা শব্দ যখন, বাংলা ভাষা যখন প্রথম গড়ে উঠছে সেই সময়েই। এবার আমরা পৌঁছই আজকের আলোচনার সিদ্ধান্ততে। বাংলা শব্দভাণ্ডারের তাহলে মূল অংশ গড়ে উঠছে তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব শব্দ দিয়ে। এই আলোচনায় আমরা তার প্রত্যেকটা বিভাগ এবং তার অন্তর্গত দিকগুলো দেখলাম এবং পৌঁছে দিলাম যে একদম যথাযথ শুদ্ধ তৎসম শব্দ বাংলায় খুব কমই ব্যবহৃত হয়, কারণ আমাদের বাঙালি উচ্চারণে তা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। বাংলা ভাষায় সে তুলনায় বেশি পরিমাণে আমরা অর্ধতৎসম ব্যবহার করি, আর প্রচুর পরিমাণে আমরা তদ্ভব শব্দ ব্যবহার করি। এই তদ্ভব শব্দগুলো অনেকটা অংশ এসছে যেটা সংস্কৃত উৎস থেকে, কিছু দ্রাবিড় উৎস থেকে, অস্ট্রিক উৎস থেকে এবং বিদেশি উৎস থেকেও। এই সবটা নিয়েই বাংলা ভাষার মূল শব্দভাণ্ডারের জায়গাটা তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ। বাংলা শব্দভাণ্ডারকে ভালো করে বোঝার সুবিধার জন্য এখানে হাতে কলমে কিছু অনুশীলনের সুযোগ রয়েছে। এখানে দেওয়া স্লাইডে যে শব্দের তালিকাগুলি রয়েছে তা থেকে প্রথমে অনুমান করার চেষ্টা করুন কোনটি কোন ধরনের শব্দ, সেই অনুযায়ী পরে দেখবেন মিলিয়ে নেবেন। আপনাদের এই আলোচনার শেষে কিছু প্রশ্ন রাখা আছে, সমস্ত প্রশ্নের উত্তর এই আলোচনার মধ্যেই পাবেন। প্রশ্নগুলি আপনাদেরকে অনুশীলন করতে অনুরোধ করা হচ্ছে। ভিডিওর শেষে কিছু গ্রন্থপঞ্জি দেওয়া আছে, এই গ্রন্থপঞ্জিগুলো আপনাদের অতিরিক্ত পড়াশোনার জন্য কাজে লাগতে পারে। এর মধ্যে থেকে কোনো নির্বাচিত গ্রন্থ আপনারা সংগ্রহ করে পাঠের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন।